নমস্কার। আজ আমরা কথা বলবো মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের একটা সাম্প্রতিক আয়োজন নিয়ে। একটা অঙ্কন প্রতিযোগিতা হয়েছে ওখানে, পরিবেশ নিয়ে। হ্যাঁ, আয়োজনটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা একটা সাধারণ স্কুলের অনুষ্ঠান, কিন্তু এর পেছনে কি আরো গভীর কোনো চিন্তা ছিল? মানে এই যে আজকাল পরিবেশ সচেতনতা নিয়ে এত কথা হচ্ছে, ঠিক, সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটা আঁকার প্রতিযোগিতা, এটা কি গতানুগতিক পথগুলোর চেয়ে, মানে যেমন ধরুন ক্লাসে লেকচার দেওয়া, তার চেয়ে বেশি কার্যকর? আসুন এটা নিয়েই আজ একটু কথা বলি। হ্যাঁ, বিষয়টা ভাবার মতোই। এই যে আয়োজনটা, এটা করেছে স্কুলটার ডিএনএ ক্লাব। ডিএনএ ক্লাব, আচ্ছা। হ্যাঁ, সম্ভবত এটা ওদের একটা বিজ্ঞান বা পরিবেশ বিষয়ক ক্লাব হবে। আর এর তত্ত্বাবধানে ছিলেন চিন্ময় পাল স্যার, তিনি কোঅর্ডিনেটর, আর অন্য শিক্ষক শিক্ষিকারাও ছিলেন। এটা হয়েছে এই শিক্ষাবর্ষে, মানে 2024-25-এ? হ্যাঁ, আর যেটা লক্ষ্য করার মতো, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত প্রায় 75 জন ছাত্রী অংশ নিয়েছিল। 75 জন? এটা তো বেশ বড় সংখ্যা একটা স্কুলের নিরিখে। অবশ্যই, এটা স্কুলের সদিচ্ছাও দেখায় যে তারা ছাত্রীদের এই বিষয়ে উৎসাহিত করছে। আর আমার যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো প্রত্যেক ক্লাসের জন্য কিন্তু বিষয়গুলো আলাদা ছিল, মানে একদম বেঁধে দেওয়া। ঠিক, যেমন ধরুন ক্লাস 6-এর জন্য ছিল পরিবেশ দূষণ, 7 বাস্তুতন্ত্র, 8 জীববৈচিত্র্য, আবার 9-এর জন্য জল সংরক্ষণ, 10-এর জন্য বিশ্ব উষ্ণায়ন, আর একদম উঁচু ক্লাস মানে 11-12 তাদের জন্য ছিল মৃত্তিকা ক্ষয়। হ্যাঁ, এই বিভাজনটা খুব গুরুত্বপূর্ণ। এটাই ভাবছিলাম, মানে এই যে ক্লাস অনুযায়ী বিষয় ভাগ করে দেওয়া, এর পেছনে কি বিশেষ কোনো কারণ বা পরিকল্পনা কাজ করেছে? অবশ্যই, এটা শুধু বিষয় ঠিক করে দেওয়া নয়, এটা এক ধরনের বলা যেতে পারে শিক্ষাগত কৌশল। দেখুন, ক্লাস 6-এর একটি ছাত্রীর কাছে পরিবেশ দূষণ বা ইকোসিস্টেমের ধারণাটা যতটা সহজে ধরানো যায়, হয়তো সয়েল ইরোজন বা মৃত্তিকা ক্ষয়ের মতো জটিল বিষয় ততটা সহজে তারা বুঝবে না বা আঁকতে পারবে না। ঠিক ঠিক, বয়স অনুযায়ী। একদম। আয়োজকরা ছাত্রীদের বয়স, তাদের বোঝার ক্ষমতা, এই সব দিকগুলো মাথায় রেখেই বিষয়গুলো ভাগ করেছেন। যেমন ধরুন, ক্লাস 11-12-এর মেয়েদের মৃত্তিকা ক্ষয় নিয়ে আঁকতে বলা। হ্যাঁ, এটা হয়তো তাদের সিলেবাসের সঙ্গেও সম্পর্কিত, অথবা হতে পারে ওই অঞ্চলের কোনো স্থানীয় সমস্যা, যেমন ধরুন নদী ভাঙন বা চাষের জমির ক্ষয়, সেদিকে তাদের দৃষ্টি আকর্ষণ করার একটা চেষ্টা। আচ্ছা আচ্ছা, তার মানে এটা শুধু একটা আঁকার প্রতিযোগিতা নয়, বরং পরিবেশ বিজ্ঞানের যে বিভিন্ন দিকগুলো আছে সেগুলোকে ছাত্রীদের মতো করে, তাদের উপযোগী করে তুলে ধরা হচ্ছে। একেবারে। আর শুনলাম ছাত্রীরা নাকি খুব উৎসাহের সঙ্গে, আনন্দের সঙ্গে অংশ নিয়েছে এতে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। এই ধরনের কাজে ছেলেমেয়েরা এমনিতেই আনন্দ পায়। কিন্তু এই আনন্দটা, এটা কি শুধু অনুষ্ঠানে যোগ দেওয়ার আনন্দ, নাকি বিষয়গুলো নিয়ে তারা ভাবারও একটা সুযোগ পেল? মানে আঁকতে গিয়ে কি তারা সমস্যাটা নিয়ে একটু হলেও ভাবল? আমার মনে হয় এখানেই আসল ব্যাপারটা। আমাদের কাছে যে তথ্য আছে বা সাধারণভাবে আমরা যা দেখি, এই ধরনের হাতে কলমে কাজ, মানে যেখানে নিজেরা কিছু করছে, বিশেষ করে শিল্পের মাধ্যমে কোনো কিছু প্রকাশ করা, সেটা অনেক সময় শুধু বই পড়া বা ক্লাসে শোনার চেয়ে বেশি দাগ কাটে মনে। ধরুন, একজন ছাত্রী যখন বিশ্ব উষ্ণায়ন নিয়ে একটা ছবি আঁকছে, তাকে তো ভাবতে হচ্ছে সমস্যাটা কতটা গভীর বা তার থেকে বেরোনোর উপায় কি হতে পারে। এই ভাবনাটা তাকে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে হচ্ছে, মানে একটা কল্পনার জগৎ তৈরি করতে হচ্ছে। ঠিক। আর এই প্রক্রিয়াটা একটা মানসিক বা বলা ভালো একটা ভাবনাত্মক সংযোগ তৈরি করে দেয় বিষয়টার সঙ্গে, যেটা হয়তো সবসময় ক্লাসরুমের লেকচারে হয় না। বুঝলাম, মানে তথ্যের পাশাপাশি একটা অনুভূতির জায়গাকেও স্পর্শ করা হচ্ছে। কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কেমন? মানে ধরুন একদিনের একটা প্রতিযোগিতা হলো, সবাই খুব মজা পেল, ছবি আঁকল, হ্যাঁ, ব্যাস, তারপর কি সব ভুলে যাওয়া? নাকি এটা সত্যিই পরিবেশ রক্ষার মানসিকতা তৈরিতে কোনো কাজে লাগে? একটা সাময়িক উত্তেজনা হয়ে কি থেকে যায়? দেখুন, এটা ঠিক যে একদিনের একটা ঘটনা হয়তো সবকিছু পাল্টে দেবে না, এটা সত্যি। কিন্তু এটা একটা খুব শক্তিশালী বীজ বুনে দিতে পারে মনে, বিশেষ করে ছোট বয়সে। অনেক গবেষণাতেও দেখা গেছে যে এই যে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, মানে অভিজ্ঞতার মাধ্যমে শেখা, বিশেষ করে শৈশব বা কৈশোরে যদি এই ধরনের অভিজ্ঞতা হয়, তার একটা গভীর ছাপ থেকে যায়। বইয়ের পাতায় একটা ছবি দেখা আর নিজে সেই বিষয়টা নিয়ে একটা ছবি আঁকা বা একটা মডেল তৈরি করা, এর মধ্যে পার্থক্য আছে। নিজের করা কাজটা বেশি মনে থাকে। একদম।
নিজের আঁকা ছবিটা অনেক বেশি মনে থাকবে, কারণ এখানে তার একাধিক ইন্দ্রিয় কাজ করছে, তার সৃজনশীলতা ব্যবহার হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটা শেখাটাকে আরও মজবুত করে। তাই এটাকে শুধু সাময়িক উত্তেজনা না ভেবে গতানুগতিক পদ্ধতির একটা খুব ভালো পরিপূরক হিসেবে দেখা যেতে পারে। তাহলে মোটের উপর মোহনপুর বালিকা বিদ্যালয়ের এই ডিএনএ ক্লাবের উদ্যোগটাকে আমরা একটা বেশ সফল এবং প্রদমান প্রচেষ্টা বলতেই পারি। নিঃসন্দেহে। একদিকে ছাত্রীরা আনন্দের মধ্যে দিয়ে পরিবেশের মতো একটা জরুরি বিষয় নিয়ে ভাবল, জানল, নিজেদের ভাবনা প্রকাশ করার সুযোগ পেল। আবার অন্যদিকে এই যে ক্লাস অনুযায়ী বিষয় বেঁধে দেওয়া হলো, সেটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিষয় নির্বাচনটা সত্যিই প্রশংসার যোগ্য। ঠিক। তবে বিষয়টা এখানেই শেষ নয়, তাই না? এই ধরনের উদ্যোগগুলো আমাদের একটা আরও বড় প্রশ্নের দিকে নিয়ে যায়। কিরকম? এই যে স্কুলগুলো বা স্কুলের মধ্যে থাকা এই রকম ক্লাব বা সংগঠন, যেমন এখানে ডিএনএ ক্লাব, তারা যখন ছাত্রছাত্রীদের বয়স, তাদের বোঝার ক্ষমতা অনুযায়ী পরিবেশের বিভিন্ন নির্দিষ্ট সমস্যাগুলোকে, যেমন দূষণ, জল সংরক্ষণ, গ্লোবাল ওয়ার্মিং বা এই মৃত্তিকা ক্ষয়, এগুলো নিয়ে সৃজনশীল কাজের মাধ্যমে যুক্ত করছে, সেটা আঁকাই হোক বা মডেল তৈরি বা বিতর্ক। আচ্ছা। তখন প্রশ্নটা ওঠে যে এই পদ্ধতিটা কি দীর্ঘমেয়াদী পরিবেশ সচেতনতা আর দায়িত্ববোধ তৈরিতে আমাদের ওই চিরাচরিত বা গতানুগতিক পদ্ধতির চেয়ে বেশি কার্যকর? এই যে নতুন নতুন সৃজনশীল পথ, হ্যাঁ, এগুলো কি ভবিষ্যতের পরিবেশ রক্ষকদের তৈরি করার জন্য মূলধারার শিক্ষার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা উচিত? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবাবে। সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। এই সৃজনশীল পথগুলোকে তবে শিক্ষার মূল স্রোতে আসা প্রয়োজন? দেখা যাক ভবিষ্যৎ কি বলে।